কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম। স্যার, ওয়ালাইকুম। ভালো আছে। আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো। 2-1 মিনিট আমরা একটু ওয়েট করি, আরো যেন পার্টিসিপেন্ট জয়েন করতে পারে। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে ফেলবো এখনই। পার্টিসিপেন্ট অনেক কম, তাই একটু ওয়েট করছি। পাঁচ মিনিট হয়ে গেছে, আমরা শুরু করে দেই কেমন? জি জি স্যার। স্যার। হুম, আচ্ছা। আমরা ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো এটাই ছিল আমাদের লাস্ট চ্যাপ্টার A5। তো এখানেই কিছু বিষয় আজকে
ক্লিয়ার হয়ে যাবে। যতটুকু থাকবে আমি আপনাদের ম্যাটেরিয়ালে অ্যাড করে দেব সহজ করে। তো আমরা ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স নিয়ে পড়ছিলাম। এটা অ্যাকচুয়ালি মানে কর্পোরেট গভর্নেন্সের একটা পার্ট, কারণ ইন্টারনাল কন্ট্রোলের মাধ্যমে গভর্নেন্সকে এনশিওর করা যায়। তো সো অ্যাকাউন্টিং এর পার্ট এই অর্থে যে ইন্টারনাল কন্ট্রোল এস্টাবলিশ করা গেলে অর্গানাইজেশনের প্রফিটাবিলিটি বাড়ে, অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি বাড়ে। এই কারণেই হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল অ্যাকাউন্টিং এর পার্ট। আর গভর্নেন্সের পার্টে গভর্নেন্স এনশিওর হয়, গভর্নেন্স এনশিওর হলে অর্গানাইজেশনের স্ট্রেংথ বাড়ে, সাস্টেনেবিলিটি বাড়ে। এই। তো ইন্টারনাল কন্ট্রোলের ক্ষেত্রে বোর্ড অফ গভর্নেন্স এর রেসপন্সিবিলিটিটা কেমন? আমরা তো শুরু থেকে দেখে আসছি যে অ্যাকচুয়ালি বোর্ড অফ ডাইরেক্টর অর্গানাইজেশনের স্মুথ রান, অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, পলিসি মেকিং এর ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যার ফলে তাদের মধ্যে থেকে আরো কিছু সাব কমিটি করা হয়, যে সাব কমিটিগুলো পার্টিকুলার ফাংশন বা পার্টিকুলার এরিয়ার উপর তারা এমফাসাইজ দিয়ে তারা আবার বোর্ডের কাছে রিপোর্ট করে থাকে। তার মধ্যে আমরা দেখেছি অনেক রিস্ক অ্যাসেসমেন্ট কমিটি দেখেছি, অডিট কমিটি দেখেছি, অনেক ধরনের আমরা দেখেছি। আচ্ছা, এখন এই বোর্ড অফ ডাইরেক্টরের একটা ভূমিকা আছে ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম করার জন্য। আমার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম একটা অর্গানাইজেশনে কিভাবে এম্পাওয়ার্ড থাকবে, তারা কিভাবে ইফেক্টিভ রোলটা প্লে করবে, যার ফলে আমার গভর্নেন্সটা এনশিওর হবে। তো ফার্স্ট হচ্ছে যে মানে সেটিং দ্য টোন এট দ্য টপ, like promoting ethical conduct and strong corporate governance. Second হচ্ছে approving and monitoring internal control. Internal control policy, after making the internal control policy, and they that should be followed up after certain time, and that should be tested whether it is effective or not. সেটাও করতে পারে বোর্ড অফ ডাইরেক্টরস, যে ইন্টারনাল কন্ট্রোল আমার কাজ করছে কিনা। রিস্ক ওভারসাইট ডেফিনেটলি তারা তো আইডেন্টিফাই করবে, মিটিগেট করবে যদি ফাইন্যান্সিয়াল অপারেশনাল কোনো কমপ্লায়েন্স, যদি কোনো রিস্ক থাকে, তারা এমন ভাবে ইন্টারনাল কন্ট্রোল পলিসিটা মেক করবে যে জায়গায় আমার ফিনান্সিয়াল রিস্ক, অপারেশনাল রিস্ক আর মানে কমপ্লায়েন্স না হওয়ার কারণে যে রিস্কটা ক্রিয়েট হতে পারে সেটা যেন এনশিওর হয়। এনশিওর ফিনান্সিয়াল রিপোর্টিং ইন্টিগ্রিটি, ফিনান্সিয়াল রিপোর্টিং হয়ে থাকবে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে, নোটস এন্ড ডিসক্লোজারের মাধ্যমে, সেই জায়গায় যেন ইন্টিগ্রিটিটা সর্বোচ্চ লেভেলের যেন থাকে। এই জন্য অ্যাকুরেসি মেনটেন করতে হবে। এই অ্যাকুরেসি মেনটেনের জন্য ইন্টারনাল কন্ট্রোল দরকার। ইন্টারনাল কন্ট্রোল এমন ভাবে ওয়ার্ক করবে আমাদের যে ইরর গুলো আছে, যে ফ্রড গুলো আছে, এগুলো ডিটেক্ট করবে, আমার অ্যাকুরেসিটা এনশিওর হবে, যার ফলে আমার ইনফরমেশন রিলায়েবল হবে, কারণ ইরর ফ্রি ইনফরমেশন ইজ দ্য রিলায়েবল ইনফরমেশন। দেন লাস্ট ওয়ান হচ্ছে যে রিভিউইং দ্য অডিট রিপোর্ট। হ্যাঁ, সেটা ইন্টারনাল কন্ট্রোল পলিসি। এই এই জায়গায় বোর্ড অফ ডাইরেক্টর তারা ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অডিট ফাইন্ডিংস গুলোকে কনসিডার করে তারা এই ইন্টারনাল কন্ট্রোল পলিসিটা তৈরি করবে। আমার ইন্টারনাল কন্ট্রোলটা কেমন হবে, কিভাবে রোল প্লে করবে, এটা আমাদের ইন্টারনাল অডিট যে আছে, এক্সটার্নাল অডিটটা আছে, তাদের যদি কোনো ফাইন্ডিংস থাকে সেই ফাইন্ডিংসটাকে আমলে নিয়ে তারা একটা ইন্টারনাল কন্ট্রোল পলিসি করবে। তো আমরা কসো মডেল নিয়ে দেখছিলাম, এর আগেও কসো মডেল নিয়ে আমরা কথা বলেছি। তারা অ্যাকচুয়ালি যে ফ্রেমওয়ার্কটা দিয়েছে সেখানে ইন্টারনাল কন্ট্রোল তিনটে জায়গায় গুরুত্ব দিচ্ছে। এটাই আসলে মেইন জিনিস, যে ইন্টারনাল কন্ট্রোল আমার তিনটা জায়গায় আমাকে অ্যাসুরেন্স দেবে। একটা হচ্ছে আমার অপারেশনে অ্যাসুরেন্স দেবে। অপারেশনের কি অ্যাসুরেন্স দেবে? অপারেশনের ইফেক্টিভনেস এর অ্যাসুরেন্সটা দেবে। আর হচ্ছে ইফিসিয়েন্সির অ্যাসুরেন্সটা দেবে। ইন্টারনাল কন্ট্রোল আমার সেই নিশ্চয়তা দেবে।
তারপর হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং কে রিলায়েবল করবে। রিলায়েবল করার একটাই ওয়ে, ইরর ফ্রি করতে হবে। ফিনান্সিয়াল রিপোর্টিং, ফিনান্সিয়াল ইনফরমেশন যখন ইরর ফ্রি থাকবে, তখন আমার ফিনান্সিয়াল ইনফরমেশন রিলায়েবিলিটি পাবে। দেন আরেকটা কস্ট মডেলের মধ্যে আরেকটা করেছে, সেটা হচ্ছে ল অ্যান্ড রেগুলেশন কে কমপ্লাই করতে হবে। যে অ্যাপ্লিকেবল লস আছে, অ্যাপ্লিকেবল রুলস আছে, রেগুলেশন আছে, হ্যাঁ, সেই জিনিসগুলোকে কমপ্লাই করতে হবে। এটা ইন্টারনাল কন্ট্রোল। আলটিমেটলি এই তিনটে জিনিস ইন্টারনাল কন্ট্রোল এর ফাংশনও বলতে পারি। ইন্টারনাল কন্ট্রোল মাস্ট বি সেট to ensure these three functions: effectiveness and efficiency of the operation, reliability of financial reporting, and last one, compliance with laws and regulation. এই তিনটে জিনিসকে মাথায় রেখে আমার ইন্টারনাল কন্ট্রোল হবে। এখানে বিভিন্ন অ্যাকাউন্টিং রিলেটেড অর্গানাইজেশন আছে, তারা বলেছে যে ইন্টারনাল কন্ট্রোল কেমন হওয়া উচিত। তো বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অলওয়েজ তারা অর্গানাইজেশনকে সাজেস্ট করে তোমরা কসম মডেলে যে তিনটে জিনিস আছে, এই তিনটাকে প্রায়োরিটি দিয়ে ইন্টারনাল কন্ট্রোলকে তোমার প্রতিষ্ঠানে এস্টাবলিশ করো। এখানে পাঁচটা কম্পোনেন্টস আছে। একটা হচ্ছে কন্ট্রোল এনভায়রনমেন্ট, ফার্স্ট অফ অল। সেকেন্ড ওয়ান হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, কন্ট্রোল অ্যাক্টিভিটিস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, মনিটরিং অ্যাক্টিভিটিস। কন্ট্রোল এনভায়রনমেন্ট মিনস হচ্ছে যে আপনি বোর্ডকে ইন্ডিপেন্ডেন্ট করে, হ্যাঁ, আপনার হচ্ছে যে একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট মেনটেন করতে পারেন। আপনার বোর্ড মেম্বাররা বা এক্সিকিউটিভ ডাইরেক্টর যারা আছে, সে যদি ইথিক্যাল হয়, তাহলে আপনার অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট ভালো হবে। আর রিস্ক অ্যাসেসমেন্ট এই জায়গাটাতে হচ্ছে যে ফ্রড গুলো অ্যাসেস হবে। যে জায়গায় রিস্ক আছে সেই জায়গাটাতে বেশি এমফাসাইজ দিয়ে, মানে বেশি এমফাসাইজ দিতে হবে কোনো ফ্রড অ্যাসেস করা যায় কিনা, সে অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। কন্ট্রোল অ্যাক্টিভিটিস, কন্ট্রোল অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা গতদিন দেখেছিলাম, যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অবলম্বন করে আপনাকে এই ইন্টারনাল কন্ট্রোলকে এনশিওর করা যায়। কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর মধ্যে আইটি সিকিউরিটির বিষয়ে একটা বলা হয়েছিল, যে সিসিটিভি ক্যামেরা, এটি কিন্তু একটা কন্ট্রোল অ্যাক্টিভিটিস। সিকিউরিটি গার্ড, এটা একটা কন্ট্রোল অ্যাক্টিভিটিস। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন এটাও ইন্টারনাল কন্ট্রোলকে ইনফ্লুয়েন্স করে। কিভাবে? আপনার অ্যাকুরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর দ্বারা, আর একটা যে হুইসেল ব্লোয়ার পলিসি দ্বারা। একটা অর্গানাইজেশনে হুইসেল ব্লোয়ার পলিসি থাকতে পারে, যার ফলে সেখানে আহ, কোনো আনএথিক্যাল কোনো ইস্যু যদি টপ ম্যানেজমেন্ট করে থাকে, সেটা হুইসেল ব্লোয়ার যারা আছে সেই ইনফরমেশন তারা দিবে, সেই অনুযায়ী কারেক্টিভ অ্যাকশন নেওয়া হবে। এখন তাদের জন্য কোনো পলিসি মেকিং করা হতে পারে। আমরা হুইসেল ব্লোয়ার নিয়ে পরবর্তীতে ডিটেল দেখব। মনিটরিং অ্যাক্টিভিটিস, ওভারঅল ইন্টারনাল অডিটরি অ্যাক্টিভিটিসটা মনিটর করবে। আর বিভিন্ন যে কন্ট্রোল মেকানিজম যে নেওয়া হয়েছে, হ্যাঁ, ইভেন কন্ট্রোল মেকানিজম তো এটা কন্টিনিউয়াস একটা কন্ট্রোল মেকানিজম, সেটাকে ইভালুয়েট করবে। দেখে থাকবেন যে এই যে আমাদের যে মেজারমেন্ট যে স্কেল গুলো আছে, এটাও কিন্তু একটা কন্ট্রোল মেকানিজম। তাহলে মেজারমেন্ট স্কেলটা ঠিক আছে কিনা সেটাও টেস্ট করতে হবে, সেটাও ইভালুয়েট করতে হবে। দেন আমার কারণ আপনার যে মেজারমেন্ট স্কেল সেটা যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, ভুল হওয়ার কারণে দেখা গেল একটা ফিলিং স্টেশন, সেখানে একটা মেজারমেন্ট স্কেলে আপনার যদি ভুল থাকে, সেখানে যদি বেশি ওয়েল যদি আপনার কাস্টমারের কাছে যদি চলে যায় পরিমাণের চেয়ে, তাহলে আপনার বিজনেসের অবস্থা কি হবে? তাহলে আফটার সার্টেন টাইম সেই জিনিসগুলোকে আপনি ইভ্যালুয়েট করতে হবে। দ্যাট মিনস আপনি যে কন্ট্রোল অ্যাক্টিভিটিস গুলো নিয়েছেন, যে কন্ট্রোল পলিসি বা কন্ট্রোল মেকানিজম গুলো অ্যাডপ্ট করেছেন আপনার অর্গানাইজেশনে, সেগুলো হচ্ছে আপনাকে মনিটর করতে হবে। তো এই পাঁচটা বিষয় আমাদের আছে। কোনো একটু প্রশ্ন আছে এই জায়গাটাতে, যেগুলো একটু কথা বললাম? না স্যার, এটা রিয়েল ফ্যাক্ট, ইন্টারনাল কন্ট্রোল স্যার। সরি, শুনতে পাইনি, আমি বুঝতে পারিনি। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, খুব গুড গুড। হুইসেল ব্লোয়িং পলিসির ক্ষেত্রে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, অ্যাকচুয়ালি হুইসেল ব্লোয়িংটা কি? হুইসেল ব্লোয়িং হচ্ছে যে অ্যাক্ট অফ রিপোর্টিং আনইথিক্যাল
ইললিগাল অ্যান্ড হার্মফুল অ্যাক্টিভিটিস উইদিন অ্যান অর্গানাইজেশন, এটাকেও আবার লিগালাইজ করা হয়েছে হুইসেল ব্লোয়িং পলিসির মাধ্যমে, যে একজন এমপ্লয়ি একটা আনইথিক্যাল, ইললিগাল অ্যান্ড হার্মফুল অ্যাক্টিভিটিস করতে পারে একটা অর্গানাইজেশনের মধ্যে। ঠিক আছে, এটাকে বলছে হুইসেল ব্লোয়িং। In another way, whistleblowing means calling the attention of the top management to some wrongdoing occurring within the organization. যে অর্গানাইজেশনে কোনো কিছু রংডুইং হচ্ছে সেই সম্পর্কে টপ ম্যানেজমেন্টকে অ্যাটেনশন করা, এটিকে বলছে হুইসেল ব্লোয়িং। তার মানে হচ্ছে আলটিমেটলি, মানে আহ, একজন এমপ্লয়ি তার তার যদি বস, আলটিমেটলি তার রিপোর্টিং বস যে আছে, তার মধ্যে সে যদি কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস খুঁজে পায়, সে যদি কোনো নন কমপ্লায়েন্স খুঁজে পায়, তাহলে সেই এমপ্লয়ি যদি এই ইনফরমেশনটা টপ ম্যানেজমেন্টের সাথে শেয়ার করে, এটাই হচ্ছে হুইসেল ব্লোয়িং। কিন্তু এটাও তো এক ধরনের আনইথিক্যাল, সে তো প্রপার ওয়েতে বা প্রপার চ্যানেলে সে কমিউনিকেশনটা করেনি। এই কারণে এটাকে বলছে যে অ্যাক্ট অফ রিপোর্টিং আনইথিক্যাল, ইললিগাল অ্যান্ড হার্মফুল অ্যাক্টিভিটিস উইদিন অ্যান অর্গানাইজেশন। যে অর্গানাইজেশনে কোনো আনইথিক্যাল, ইললিগাল অ্যান্ড হার্মফুল অ্যাক্টিভিটিস হলে সেটাকে আপনার ইয়া করা, মানে ইনফর্ম করা। স্যার এটা কি শুধুমাত্র যারা এক্সিকিউটিভ লেভেলে আছে, সাপোজ যারা ম্যানেজারিয়াল পর্যায়ে আছে, তো তাদের কোনো ইলিগাল ইম্প্যাক্ট যদি মানে ইলিগাল অ্যাক্টিভিটি যদি হয়, সেটা যদি কোনো এক্সিকিউটিভরা, যদি এক্সিকিউটিভরা ইনফর্ম করে, মানে সেটাই কি স্যার? বাট ইলিগাল অ্যাক্টিভিটিসটা কি স্যার হবে? এখন অনেক সময় তো উম, ওভারকাম করা যায় না স্যার, যে আহ, আমাদের সুপিরিয়র যারা আছেন অনেক সময় তাদের কথাই তো শোনেন, আমাদের কথা তো স্যার শুনেন নাই স্যার। হ্যাঁ, হ্যাঁ, আসছি, সেটা আসছে, এই জন্য হুইসেল ব্লোয়িং পলিসি করেছে, যেন থ্রেটটা যেন না আসে, তার যেন জব থ্রেটটা যেন না হয়। এখন যদি আপনার টপ, মানে টপ বা সিনিয়রকে, সিনিয়রের কোনো ইস্যু, কোনো ইললিগাল আনএথিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনি তার টপকে যদি জানান, তাহলে আপনার তো সেখানে জব থ্রেট। ঠিক আছে, জি স্যার। তো সেই ক্ষেত্রে বোর্ড অফ ডাইরেক্টরের তো রোল আছে, সেক্ষেত্রে তারা রোল প্লে করতে পারে, হুইসেল ব্লোয়িং পলিসি করে তাদের সেই সিকিউরিটি যেন দিতে পারে। ঠিক আছে, যেমন অনেক সময় হয় কি, যে বলা থাকে না, যে সে বাংলাদেশ ব্যাংকের একটা হটলাইন নাম্বার আছে, যে এখানে আপনি পরিচয় গোপন করে আপনি কোনো কমপ্লেন বা অন্য কিছু দিতে পারেন, এটাও ওয়ান কাইন্ড অফ হুইসেল ব্লোয়িং। তো হুইসেল ব্লোয়ার কারা হতে পারে? একটা এমপ্লয়ি হতে পারে, স্টেক হোল্ডার হতে পারে, ইনসাইডার হু এক্সপোজেস মিসকন্ডাক্ট such as fraud, corruption, safety violation, or abuse of power. A whistleblower may be an employee, formal employee হতে পারে, আপনি প্রতিষ্ঠান ছেড়ে চলে আসছেন, আপনি এবার সেখানে সেই তথ্যগুলো শেয়ার করতে পারেন, বলতে পারেন। or member of an organization, a government agency who have willingness to take corrective action to be misconduct. এখন এই যে থ্রেটটা থাকতে পারে, এই কারণে হুইসেল ব্লোয়িং পলিসি হতে পারে, যে পলিসিটাকে এমপ্লয়িকে অ্যালাউ করবে, স্টেক হোল্ডারকে অ্যালাউ করবে, পার্টিসদেরকে অ্যালাউ করবে টু রিপোর্ট আনএথিক্যাল বিহেভিয়ার, ফ্রড অর পলিসি ভায়োলেশন উইদাউট ফেয়ার অফ রিটেলিয়েশন। এই যে কোন রকম প্রতিশোধ বা প্রতিশোধের ভয়ের ব্যতীত আপনি এই জিনিসগুলো রিপোর্ট করতে পারবেন, যেটা আপনার জব থ্রেডে আসবে না। যার ফলে কি হবে, আপনি যদি এইগুলো রিপোর্ট করেন বা আপনি যদি এগুলোকে বলেন টপ ম্যানেজমেন্টে, কি হবে, এটা কি হবে, আর্লি ডিটেকশন হবে। তাহলে হুইসেল ব্লোয়িং মেকানিজম এনশিওরস আর্লি ডিটেকশন অর টেন্ডেন্সি অফ দ্য অর্গানাইজেশন ইন পার্সুইং আনডিজারেবল কোর্সেস। আপনার অর্গানাইজেশন যে আনডিজারেবল কোর্সের দিকে যে যাচ্ছে, আনইথিক্যাল বিজনেস প্র্যাকটিসে যাচ্ছে, মার্কেট ডিলিং এ যাচ্ছে, নেপোটিজমে যাচ্ছে, কলিউশন উইথ দ্য ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সাথে যাচ্ছে, পলিটিক্যাল ফেভার দিতে যাচ্ছে, ফ্লোটিং দ্য নর্মস অফ কনভেনশন যাচ্ছে। ঠিক আছে, তো সেটা আর্লি ডিটেকশন হবে। যেমন ওই যে লাস্ট যে অর্গানাইজেশন গুলো ফল করছে, বিশেষ করে ফিনান্সিয়াল অর্গানাইজেশন, তো সেই সব জায়গায় তো হুইসেল ব্লোয়ারের কেউ ভূমিকা পালন করতে পারতো,
এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের বাস্তবতা নেই তাদেরকে নেওয়া, বা ওইসব অর্গানাইজেশনের আসলে বোর্ড অফ ডাইরেক্টরই তো, মানে বোর্ডটাই তো শক্তিশালী না। বোর্ড শক্তিশালী থাকলে তো, বোর্ড শক্তিশালী না থাকলে যারা বলবে হুইসেল ব্লোয়ার হবে, তাদের তো থ্রেট থাকবেই। তাদের থ্রেট নিয়ে তো এটা করবে না। আপনি দেখে থাকবেন ওই যে কিছুদিন আগে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের অফিসে মনে হয় কিছু এমপ্লয়িরা ইয়া করেছিল। তো সেখানে একজন এমপ্লয়ি বলতেছিল যে আমি তো কিছুই বলবো না, আমি কেন বলবো, আমার জবের সিকিউরিটি কে দেবে? তাহলে হুইসেল ব্লোয়িং পলিসি নাই তার জব সিকিউরিটি দেওয়ার মতো সেখানে, সেই কারণে সে মুখ খুলছে না। পরে সেনাবাহিনী গিয়ে মনে হয় সেটাকে একটা কুল অবস্থা নিয়ে গেছে। তাহলে হুইসেল ব্লোয়িং পলিসির কি আসপেক্ট হতে পারে? আপনি যখন অ্যাজ এন টপ এমপ্লয়ি হিসেবে হুইসেল ব্লোয়িং পলিসি তৈরি করবেন, তখন আপনি কি কি বিষয় খেয়াল রাখবেন? কনফিডেন্সিয়ালিটি খেয়াল রাখতে হবে, যে ইনফরমেশন দেবে হুইসেল ব্লোয়ারের আইডেন্টিটি প্রোটেক্ট করতে হবে আপনাকে। নন রিটেলিয়েশন থাকতে হবে, সেখানে কোনো প্রতিশোধমূলক যেন কেউ যেন কোনো সুবিধা যেন মানে না নিতে পারে, যে ঠিক আছে এখন আমার এই ক্ষতিটা হলো, পরবর্তীতে আমি তাকে একটা হ্যারাসমেন্ট করব, তাকে ডিমোশন দিব, তার চাকরি থেকে বাদ দিয়ে দিব আফটার সার্টেন টাইম। ঠিক আছে, নন রিটেলিয়েশন হতে পারে, এটা হুইসেল ব্লোয়িং পলিসিতে থাকতে হবে। ক্লিয়ার রিপোর্টিং মেকানিজম, এস্টাবলিশিং চ্যানেলস। হ্যাঁ, যে আপনি হুইসেল ব্লোয়িং পলিসির মধ্যে একটা হটলাইন নাম্বার থাকতে পারে, যে নাম্বারে কমপ্লেন করতে পারবে, বলতে পারে, ইমেল থাকতে পারে, থার্ড পার্টি কোনো সার্ভিস থাকতে পারে। ইনভেস্টিগেশন প্রসেসকেও কনসিডার করে হুইসেল ব্লোয়িং পলিসি করতে হবে। সেখানে কেমন প্রপার ইনভেস্টিগেশন যেন হয়, আপনার যে আনএথিক্যাল অ্যাক্টিভিটিস বা যে ফ্রড সম্পর্কে আপনি ইনফরমেশন পেয়েছেন, সেখানে যেন মানে ইনভেস্টিগেশনটা যেন প্রপারলি হয়, যাতে করে ওই হুইসেল ব্লোয়ারের যেন ক্ষতি না হয়। লিগ্যাল কমপ্লায়েন্স, অ্যালাইনিং উইথ দ্য ন্যাশনাল ল অ্যান্ড ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, আরেকটা জিনিস, যে আপনি যে একটা পলিসি তৈরি করবেন, এটা শুধুমাত্র হুইসেল ব্লোয়িং পলিসির ক্ষেত্রে না। জাস্ট বেয়ার ইন ইউর মাইন্ড ওয়াইল মেকিং দ্য পলিসি, ইউ মাস্ট কনসিডার দ্য ট্র্যাডিশনাল লস অ্যান্ড রেগুলেশন। আপনার দেশের যে প্রচলিত যে আইন কানুন, যে রুলস গুলো আছে, সেগুলোকে কিন্তু অবশ্যই কমপ্লাই করে আপনাকে একটা পলিসি মেক করতে হবে। এটা মানে অলিখিত ভাবেই এটাকে আপনাকে চিন্তা করতে হবে, এটা আপনাকে কেউ বলে দেবে না। আপনি এরকম একটা পলিসি মেক করলেন যেটা আপনার দেশের আইনের সাথে যায় না, না, তাহলে সেটা ভালো পলিসি হবে না। এটা যে কোনো পলিসির ক্ষেত্রে, কারণ এটা আপনি একটা গুড আসপেক্টের ক্ষেত্রে যদি বলেন, পলিসির ক্ষেত্রে সব পলিসির ক্ষেত্রে এই কথাটা দিতে পারে যে লিগাল কমপ্লায়েন্স কে কমপ্লাই করে আপনাকে পলিসিটা মেক করতে হবে। তাহলে কি কি বেনিফিটস পাবো আমরা সেটাও বুঝে ফেলছি। এনকারেজেস এথিক্যাল বিহেভিয়ার এন্ড ট্রান্সপারেন্সি। হুইসেল ব্লোয়িং পলিসি হলে এথিক্যাল বিহেভিয়ারটা কে এনকারেজ করবে, এট দ্য সেম টাইম ট্রান্সপারেন্সি কে এনশিওর করবে। হেল্পস ডিটেক্ট এন্ড প্রিভেন্ট ফ্রড আর্লি। আর্লি আর্লি কি ফ্রড ধরা পড়ে যাবে, ফ্রড করার আগেই ফ্রড ধরা পড়ে যাবে, তাই না? হুইসেল ব্লোয়িং যদি থাকে আপনি আগেই জানতে পারবেন ওই জায়গায় একটা ফ্রড হচ্ছে। পুলিশের ক্ষেত্রে যারা স্পাই আছে, তাহলে স্পাইদেরকে হুইসেল ব্লোয়ার কিন্তু বলা যায়। পুলিশকে ইনফরমেশন দিয়ে হেল্প করছে, যে এই জায়গায় ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে এদের দ্বারা হচ্ছে। পুলিশরা কিন্তু আপনি দেখে থাকবেন যে এই যারা স্পাই আছে, এদের এদের মানে কিন্তু প্রটেক্ট করে অলওয়েজ এদের ইনফরমেশন। প্রটেক্ট দ্য অর্গানাইজেশন ফ্রম লিগাল লাইবিলিটিস, সেটাও আরেকটা ইস্যু।
সরি, আমার একটু কল আসছিল। তো আলটিমেটলি আমাদের হুইসেল ব্লোয়িং পলিসি থেকে যে বেনিফিটস গুলো পাবো মোটামুটি এগুলোই, যে আমাদের একটা ফ্রড হওয়ার আগে আমরা সেই ফ্রডটাকে প্রিভেন্ট করতে পারবো ডিটেক্টের মাধ্যমে। যাতে করে আলটিমেটলি কি হবে, আপনি যখন এই ধরনের ফ্রড, এমবাজলমেন্ট আপনি ডিটেক্ট করতে পারবেন, প্রিভেন্ট করতে পারবেন, স্টেক হোল্ডারদের আপনার বিজনেসের প্রতি কনফিডেন্স বাড়বে। কর্পোরেট গভর্নেন্সের এটা আরেকটা আলটিমেট অবজেক্টিভ হচ্ছে স্টেক হোল্ডার কনফিডেন্স। আমরা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা এই জিনিসটা দেখে আসছি যে কেন কর্পোরেট গভর্নেন্সটা দরকার। এটি একটা বড় রিজন যে স্টেক হোল্ডার কনফিডেন্স বাড়ানোর জন্য আমার কর্পোরেট গভর্নেন্স দরকার, কারণ কর্পোরেট গভর্নেন্স এনশিওরস দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেক হোল্ডার। যার ফলে যে মেকানিজম গুলো আছে কর্পোরেট গভর্নেন্সের, যাতে করে স্টেক হোল্ডারের ইন্টারেস্টটা এনশিওর হয় অ্যান্ড এট দ্য সেম টাইম স্টেক হোল্ডার কনফিডেন্স বাড়ে। হুইসেল ব্লোয়িং ইন কর্পোরেট গভর্নেন্স আমার আলোচনার মধ্যে তো অলরেডি চলে আসছে যে অর্গানাইজেশন এস্টাবলিশ হুইসেল ব্লোয়িং পলিসি টু এনকারেজ এথিক্যাল রিপোর্টিং অ্যান্ড প্রোটেক্ট হুইসেল ব্লোয়ার্স। কর্পোরেট গভর্নেন্সের মধ্যে হুইসেল ব্লোয়ার কি রোলটা প্লে করে? কোম্পানিজ মে সেট আপ হটলাইন্স, অ্যানোনিমাস রিপোর্টিং চ্যানেল অ্যান্ড লিগাল, এই যে নাম গোপন রেখে আপনি কোনো একটা রিপোর্টিং চ্যানেল হতে পারে, অ্যান্ড লিগাল সাপোর্ট ফর হুইসেল ব্লোয়ার, তাদেরকেও লিগাল সাপোর্ট দিতে পারে। তো এই ছিল, আরেকটু আছে, আর কয়েকটা ইনফরমেশন আছে এখানে ইন্টারনাল, যেমন ইনসাইডার ট্রেডিং অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই দুইটা বিষয় আছে। এই দুইটা বিষয়ের উপর আমি আমার মতো করে কিছু তৈরি করার একটু সময় পাইনি। আমি ওই দুইটা বিষয় অ্যাড করে আপনাদের শীটটা আপনাদের সাথে শেয়ার করব। তো দুইটা বিষয় আমি এই জায়গাটাতে আপনাদের থেকে ম্যানুয়াল থেকে আমি শেয়ার করতে পারি। ম্যানুয়ালে অনেক ডিটেইল ভাবে দেওয়া, তো এই জিনিসগুলো থেকে পড়ালে খুব একটা এনজয় করবেন না আপনারা। আপনারা ম্যানুয়াল পাচ্ছেন না তাই না? মানে স্যার সালাম আলাইকুম। আইসিএমবি থেকে। না ওয়ালাইকুম স্যার, ওরা আসসালাম। এখন ম্যানুয়াল প্রোভাইড করে না। স্যার ওরা ম্যানুয়ালটা যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করতেন। স্যার ম্যানুয়ালে হার্ড কপি কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না। ম্যানুয়াল কি আইসিএমবি কি দেওয়ার কথা ছিল আপনাদের? জি স্যার, দেওয়ার জি কথা, স্যার, যখন দেওয়ার কথা অ্যাডমিশন ছিল হয়েছে স্যার। তখনই ফি নিয়ে নিছে আলটিমেটলি। হ্যাঁ, স্যার যখন হ্যাঁ, ফি ম্যানুয়ালটা নিয়ে দিছে নিছি স্যার। তখনই ফি নিয়ে এখন নিয়েছে কি বলছে? স্যার। ওই কল দিলেই কলেজে, হ্যাঁ আমাদের কি বলে প্রসেস হচ্ছে, হলেই আমরা এর জানাবো। মধ্যে আছে যে প্রিন্ট হচ্ছে, তারপর যে মানে এটা মৌখিকরণ করা হচ্ছে, এই আর কি, যে হলে খালি জানাবে বাটপারি কমপ্লিট। কথাবার্তা বলে। না দিলে অ্যাকচুয়ালি এগুলো সেটা আলাদা অনেক টাইম বিষয়। লাগবে মেবি। গত তাই রবিবারও আইসিএমবি, হুম, আর আপনারা ফি নিয়ে এডুকেশন নিছে স্যার, ফি ডিপার্টমেন্টে নিয়ে নিছে। যোগাযোগ করেছিলেন? এডুকেশন ডিপার্টমেন্ট জি স্যার, কল দিলে এই যে সেম রিপ্লাই দেয় স্যার। যে ধরেন মানে ওনারা আন্ডার ধরলে, প্রসেস, হ্যাঁ হ্যাঁ, ধরলেই স্যার আন্ডার প্রসেস। স্পেসিফিক টাইম দিতে পারে না তারা? আচ্ছা, বলছি যে আজ থেকে আহ, মানে জানুয়ারি মাসে ভর্তি হয়েছে স্যার, এডমিট হয়েছে, তখন থেকেই হ্যাঁ। শুনতেছি যে এটা আন্ডার প্রসেস। আলটিমেটলি 3 মান্থ গন। না, এরকম তো করার কথা না, যা অলরেডি তো 4 মাস গন, হতে পারে 1 মাস স্যার হতে আপনার পারে সর্বোচ্চ, বাট 4 মাস গন এটা আপনারা তো একটু এরকম বললে হওয়ার ভালো হবে কথা না। স্যার। হ্যাঁ, সরি। স্যার আর বলে আপনারা লাভ নাই ভাই, আপনি- এই জায়গায় এটা ফুল আইসিবির অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম, তো কি যে হয় আল্লাহ জানে। বাটপারি করতেছে। না, আইসিএমবি আসলে এরকম করার না, কথা না। হ্যাঁ, না, এটা এটা চার আমরাও এটা মাস ধরে আমরাও এক্সপেক্ট ঘুরাচ্ছে, ফোন করিনি স্যার। দিলে বলে যে হইছে, প্রিন্ট আছে, হবে সামনের সপ্তাহে, পরের সপ্তাহে, 1 মাস 2 মাস এরকম করে। দিলে দিবে বলবে দিব, না দিলে দিব না, শেষ। এই এরকম করার কোনো মানে আছে? না না না, ঠিক আছে। আপনাকে যদি দেওয়ার নিয়ম মানে মানে যদি সিস্টেমের মধ্যে থাকে, ফি নিয়ে থাকে, তা আপনি সেটা অবশ্যই পাবেন, কিন্তু সেটাও যদি লম্বা সময়ও লাগে সেটাও বলতে পারে যে আমাদের এই প্রবলেম, এরকম হওয়ার কথা না। না আচ্ছা, দেখি, তাহলে, আমি একটু তাহলে কথা বলবো যে আপনাদের অ্যাকুরেট ইনফরমেশনটা যেন আপনারা পেতে পারেন। হ্যাঁ, দেখি আমি একটু কথা বলবো। ওকে স্যার। আচ্ছা, সফট কপি গুলো পেয়েছেন? সফট কপি গুলো তো অ্যাভেলেবেলই আছে। আচ্ছা, আমার একটু ক্লাসটা শেষ করতে হচ্ছে, আমার একটা ফোন আসছে, আমার অফিসের পিয়নটা বাসায় যেতে অ্যাক্সিডেন্ট করেছে।
একটু আমাকে যেতে হচ্ছে। আমি এই যে ইনসাইডার ট্রেনিংটা দিয়ে আজকের ক্লাসটা একটু শর্টলি শেষ করছি। ঠিক আছে স্যার। হ্যাঁ, ইনসাইডার ট্রেডিং অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ইনসাইডার এই শব্দ দ্বারাতে আমরা বুঝতে পারি যে উইদিন দ্য অর্গানাইজেশনের যে ট্রেডিংটা কি? ট্রেডিং হচ্ছে যে ওই অর্গানাইজেশনের শেয়ার, ডিবেঞ্চার বা অন্য কোনো কিছু, হ্যাঁ, যেটা ওই অর্গানাইজেশনের ভিতরে যারা আছে তারা একটা কোনো একটা ভালো মানে কোনো একটা ইনফরমেশন জানে, সে জানার উপর ভিত্তি করে যদি তারা কোনো ট্রেড করে, এটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। যেমন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে যেয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এদের আর্নিং পার শেয়ার খুব ভালো হচ্ছে। এগুলো যখন আমরা ইন্টারিম স্টেটমেন্টে দিব, আমার শেয়ার প্রাইস বাড়বে। এদের প্রফিট ভালো হচ্ছে ফাইনালি এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, তাহলে এর ডিভিডেন্ড বাড়বে। ডিভিডেন্ড অনেক বেশি ডিক্লেয়ার হতে যাচ্ছে, ডিসিশন এখনো হয় নাই, বাট ম্যানেজমেন্ট থিঙ্ক করছে যে প্রফিটেবিলিটি বেশি, সো আমরা এবার ডিভিডেন্ডও বেশি দিতে পারি। তো ইন দ্যাট কেস শেয়ার প্রাইস বাড়তে পারে। এটা জেনে ওই এমপ্লয়িরা যদি শেয়ার, ডিবেঞ্চার বা যে কোনো কিছু ওই ইনফরমেশনের উপর বেসিস করে যদি ট্রেডিং করে, সেটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। এখন এই বিষয়ে দেখবেন এটা কিন্তু একটা ইন্টারনাল, কি বলবো, ইন্টারনাল ফ্রডই বলা চলে। আপনি কোম্পানিতে আছেন বলে ইনফরমেশনটা জানেন, এখন ইনফরমেশনটা পাবলিশড হয় নাই। পাবলিশড হওয়ার আগে আপনি জানেন যে ইনফরমেশনটা পাবলিশড হলে শেয়ারের প্রাইস হু হু করে বেড়ে যাবে, তাহলে আগে আমি শেয়ার সব কিনে রাখি বা আমার রিলেটিভস দের নামে কিনে রাখি বা তাদেরকে বলি। এটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। তো এই বিষয়েও বলেছে যে না, আসলে এগুলো আনএথিক্যাল প্র্যাকটিস, এগুলো থাকা উচিত না। ইভেন কোনগুলো ইনসাইডার ট্রেডিং হবে, কখন ইনসাইডার ট্রেডিং হবে, তো আর ইনসাইডার ট্রেডিং করা যাবে কি যাবে না, এগুলো বিষয়ে সুস্পষ্ট বলা আছে। তো আমি একটু আজকে একটা ইমার্জেন্সি ফোনের কারণে আমার উঠতে হচ্ছে, একটু প্লিজ আমি নেক্সট ক্লাসে একটু বেশি করে নিয়ে এটা শেষ করে দেব, ঠিক আছে? আর ওকে এট দ্য স্যার। সেম টাইম এই জিনিসগুলো আমার শিটে আমি মানে এখনো অ্যাড করতে পারিনি, অ্যাড করে আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে। ওকে স্যার। সালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু সবাই আলাইকুম ভালো স্যার। থাকবেন। যতটুকু ওকে স্যার। আলোচনা হয়েছে ততটুকু একটু দেখার চেষ্টা করেন। আমাদের নেক্সট ক্লাসগুলো কিন্তু প্রবলেম সলভিং ক্লাস, সেখানে কিছু কেস স্টাডি আলোচনা করবো আর প্রিভিয়াস ইয়ার আলোচনা করব। তা আপনার ভিতরে যদি ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, তাহলে আমাদের সেই আলোচনাটা ফ্রুটফুল হবে। আদারওয়াইজ কি, আমি আসবো, দেখাবো, বলে যাব, চলে যাব, ঠিক আছে, ফ্রুটফুল হবে না। আমি চাই ইন্টারেক্টিভ ওয়েতে আপনাকে ইনক্লুসিভ ওয়েতে আলোচনা করার জন্য, ঠিক আছে? ঠিক আছে স্যার। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন। হুম। রবিউল ভাই, জি ভাই। রবিউল ভাই আছেন নাকি? জি ভাইয়া বলেন। রফিকুল ভাই নাকি রবিউল ভাই বলছেন? রফিকুল। ও, আমি রবিউল ভাইকে একটু চাচ্ছিলাম আর কি, আছে কিনা। লিভ ও করছে, আ- লিভ করছে একটু। রফিকুল ভাই, রফিকুল ভাই